নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করছি, যার পেজ নম্বর 577 এবং 577 এবং 578। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো নিয়ে আপনি একটু আলোচনা করুন। তো দেখো, অবশ্যই যতটা পারি তোমাদের হেল্প করার চেষ্টা করছি। একটু নিচের দিকে যাচ্ছি, মডেল কোশ্চেন সেট 12, এই যে ঠিক আছে, কী আছে, মডেল কোশ্চেন সেট 12 সলভ করাবো। প্রথম প্রশ্ন কি বলেছে যে আমরা দেখতে পাচ্ছি আর এর মান 6.14%, যেখানে পি এর মান 1400 এবং এন এর মান কিন্তু 2 বছর। তাই তো এখানে লিখবে যে সুদের হার ব্র্যাকেটের মতো আর সমান সমান 6.14 মানে কত, 25/4%। ঠিক আছে, এবার আসল মানে পি দ্বারা প্রকাশ করা আছে। আসল কত, 1400 আসল। আর সময়কে কী দ্বারা প্রকাশ করছে, টি দ্বারা প্রকাশ করছে। কত বছর, 2 বছর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কার মান নেই, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইন্টারেস্টের মান নেই। ঠিক আছে, ইন্টারেস্টের মান কী আছে, ইন্টারেস্ট সমান সমান কী আছে যে পিটি R/100। ওকে, তো পি এর মানটা কত আছে, পি এর মানটা আছে 1400, টি এর মান 2, আর আর এর মান কত আছে 25/4 বাই কত 100। ওকে, অর্থাৎ আমরা অঙ্কটা এখানে দেখাচ্ছি যে 1400 গুণ সময় 2 বছর, আর এর মান 25/4 বাই কত 100। এই তো কাটাকাটি, একটু কালার পরিবর্তন করি। ঠিক আছে, একটু ব্ল্যাক নিই। ওকে, তো দেখো দুটো শূন্য কেটে দিলাম। 2 দুগুণে 4, 2, 7 দুগুণে 14, 7 গুণ 25, 7 গুণ 25 সমান সমান 175। তোমরা দেখতে পাচ্ছি 175 টাকা বেরোচ্ছে, অর্থাৎ এর অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার 175। চলো পরের প্রশ্ন কি বলেছে। রোমান 2 এর প্রশ্ন বলেছে রুট ভিতরে এক্স প্লাস 5 প্লাস রুট 5 মাইনাস এক্স সমান সমান 4 হলে এক্স এর মান কত। তো দেখো এখানে রুট এক্স এর মান কত বললে অঙ্কটা খুব ভালো হতো। তো দেখো আমরা এখানে যেটা ফলো করব, তো এখানে আমরা যদি উভয় রাশিকে বর্গ করে দিই, হ্যাঁ এটা যদি বর্গ করে দিই, বর্গ করলে কি হবে, বর্গ করলে হবে রুট এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার প্লাস সূত্রের 2, ঠিক আছে, সূত্রের 2, এ মানে হচ্ছিল রুট এক্স প্লাস 5 আর বি হচ্ছিল রুট এক্স বি হচ্ছিল রুট 5 মাইনাস এক্স আর প্লাস বি স্কোয়ার মানে কি রুট 5 মাইনাস এক্সের হোল স্কোয়ার। আর সমান সমান কত হচ্ছে, 4 আছে, 4 স্কোয়ার মানে কি 16। ঠিক আছে, তোমরা এইভাবে করতে পারো, তাহলে একটু জায়গা সমস্যা হয়ে যাচ্ছে যদিও। তো আমরা দেখতে পাচ্ছি এই রুট, ঠিক আছে, এই রুট কিন্তু কেটে যায়। ওকে, যদি কেটে যায় তাহলে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস 5 থাকবে আর প্লাস 2 আর এক্স মাইনাস 5 থাকবে আর প্লাস 5 মাইনাস এক্স সমান সমান 16।
তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি এক্স এক্স আর এখান থেকে 2x হয়ে যাবে, এক্স প্লাস 5 প্লাস 2x মাইনাস 10 প্লাস 5 সমান সমান 16। ঠিক আছে, তো আমরা এখান থেকে কিন্তু 10xগুলোকে কিন্তু এটা কিন্তু কাটতে পারি। তো এখানে যদিও আর একটা মাইনাস এক্স প্লাস 5 প্লাস 5, তারপরে এখানে একটা মাইনাস এক্স হবে। ঠিক আছে, তো আমরা দেখতে যদি পারি তাহলে আমরা দেখতে পারছি যে 4x সমান সমান 16 থাকছে, x সমান সমান 16/4 থাকছে, কাটাকাটি করলে 4 থাকছে। তো আমাদের পরের অঙ্ক কি বলেছে, রোমান 3 অঙ্ক, যে R1 R2 এবং ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত কেন্দ্রদের মধ্যে দূরত্ব p বলেছে এবং তাদের ক্ষেত্রফল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। তো সহজ অঙ্ক বাবা, অনেকবার করেছো। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে তাদের দূরত্ব বলেছে, তাই তো, তাদের দূরত্ব বলেছে, অর্থাৎ যদি দূরত্ব বলে, দূরত্ব p বলে, তার মানে কি আছে p স্কোয়ার, তার মানে কি আছে p স্কোয়ার। এবং তারপরে বলেছে যে এখানে বলেছে R1 R2, তাই তো, মাইনাস কি লিখতে পারি, R1 মাইনাস R2। ঠিক আছে, এই দুটোর কি আছে বিয়োগ, এর কি আছে হোল স্কোয়ার, ব্যাস একক। অ্যান্সার এটা হওয়া উচিত, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। পরের প্রশ্ন, যদি কোনো এক সময় একটি স্তম্ভ 20 মিটার লম্বা উলম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার ও 10 মিটার হলে স্তম্ভটির উচ্চতা কত। এ তো মুখে মুখে হিসাবটা চলে আসবে। যদি একটি স্তম্ভ 20 মিটার, ঠিক আছে, উলম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য 50 মিটার, আমরা যদি টোটাল যদি ক্যালকুলেশন করি তাহলে 100 মিটার। একদম চোখ বন্ধ করে, অঙ্ক কোনো কিছু প্রশ্নই আসবে না, একদম মুখে মুখে চলে আসছে। এখানে বলছে 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে। দুটি ঘনক বলেছে পাশাপাশি যদি রাখি, তাই তো, আমরা যদি ঘনক অঙ্কন করি তো তোমরা জানো ঘনকটা কী করে অঙ্কন করতে হয়। ঠিক আছে, যদিও আমি হাতে করছি, মুশকিল হচ্ছে আঁকাটা, তোমরা আশা করি বুঝে যাবে, ঘনক আঁকাটা সিস্টেমটা বুঝে যাবে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বলেছে 2√6 বলেছে, এটা বলেছে, আর উপরে যেটা আছে এটাও 2√6, তাই তো। তো পাশাপাশি দুটো ঘনক, আর একটা ঘনক আঁকলাম, ছোট করে আঁকছি, একই জিনিস। এই যে, তো এই যে প্রত্যেকটা কিন্তু 2√6, এটাও 2√6, এটাও 2√6, ঠিক আছে, এটাও 2√6, উপরেও 2√6। ঠিক আছে, আমরা এই জিনিসটা কিন্তু নজর করে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তোমরা বুঝতেই পারছো ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। এই দুটি ঘনক যদি আমি পাশাপাশি রাখি, এর সঙ্গে যদি এর মানে মিক্স করে দিই, পাশাপাশি রাখি, তাহলে কী হবে, তাহলে একটা বড় ঘনক তৈরি হয়ে যাবে। এই দুটো ঘনক যদি পাশাপাশি রাখি, এই দুটোকে যদি মিশিয়ে দিই তাহলে বড় ঘনক হয়ে যাবে। তার মানে কি হতে পারে, তার মানে আমরা দেখতে পারি যদি এরকম পাশাপাশি যদি রাখা হয় তাহলে ভালো করে দেখো, যদি দুটো ঘনকে আমি পাশাপাশি আঁকি তাহলে দৈর্ঘ্য কিন্তু আমরা এ ধরে নিলাম। ঠিক আছে, দৈর্ঘ্যটা এ ধরে নিলাম, দৈর্ঘ্য সমান সমান এ একক, আর প্রস্থ সমান সমান বি একক। ঠিক আছে, প্রস্থ সমান সমান বি একক, আর উচ্চতা মানে দৈর্ঘ্য এ একক, প্রস্থ পি মানে প্রস্থ বি একক, প্রস্থ বি একক, আর উচ্চতা হলো সি একক। আমি কিন্তু ইউ মানে উচ্চতা, তোমরা একটু ঠিক করে লিখবে, হ্যাঁ, আমি জাস্ট শর্টকাট লিখছি, উচ্চতা সি একক।
তো আমরা কর্ণের দৈর্ঘ্য কী জানি? আমরা কর্ণের দৈর্ঘ্য জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আমরা এটাই দেখতে পাই, এ স্কোয়ার মানে কি 2√6 প্লাস 2√6 প্লাস 2√6 এর হোল স্কোয়ার। এই তো, তার মানে কি আছে 2√6 যদি হয় তো এর মধ্যে কী হবে 4√6, না 4√6 হবে না, 4 গুণ 6 হবে, 4 গুণ 6 যোগ 4 গুণ 6 যোগ 4 গুণ 6 মানে 24, তাই তো? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 24 যোগ 24 যোগ 24, তাই তো? তো না একটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে, আমাদের দৈর্ঘ্য কিন্তু বেড়ে গেছে, দৈর্ঘ্য কিন্তু 4√6 হয়েছে। একটা জিনিস মাথা রাখবে, যেহেতু নিচে যখন ঘনক যখন 1 করেছিল তখন কিন্তু দৈর্ঘ্য বেরিয়েছিল, মানে 2√6 যোগ 2√6, ঠিক আছে? আমাদের কিন্তু এর মান অর্থাৎ দৈর্ঘ্য যেটা আছে, যেটা এর মান ছিল সেটা কিন্তু 4√6 হয়েছে, না আমরা খেয়াল করিনি। আর বিটা কিন্তু 2√6 আর সিটা কিন্তু 2√6, ঠিক আছে? 2√6। এইবার যদি আমরা করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ মানে কত আছে? যেহেতু দুটো গুণক পাশাপাশি রেখেছিল, 4√6 এর হোল স্কোয়ার যোগ 2√6 এর হোল স্কোয়ার যোগ 2√6 এর হোল স্কোয়ার। তার মানে কি থাকছে 4√6 মানে কি 16 গুণ 6 যোগ 4 গুণ 6 যোগ 4 গুণ 6, 6 × 96 যোগ 4 × 24 যোগ 4 × 24, তাই তো? মানে হচ্ছে কত হচ্ছে আমাদের 4 আর 4 8, 96 যোগ 48, তাই তো? তার মানে কী থাকছে? এটা থাকছে 96 যোগ 24 যোগ 24 বলে কত আছে 96 যোগ 48 সমান কত হবে? 8 আর 6 14, 4 আধা থেকে 1 9 4 13 আর 1 14, 14, অর্থাৎ 14 মানে কি 12 গুণ 12, অর্থাৎ দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু 12। ওকে, অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু 12 হবে। ওকে, অর্থাৎ এর অ্যান্সার হবে 12 সেন্টিমিটার। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন। তো দেখো এই রাশিতত্ত্বের সংখ্যাগুলো মান এখানে যদি 12 হয়, ঠিক আছে, যদি 12 হয় তাহলে এটাও 12 হবে। কী হবে? এটাও 12 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ এর অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার হবে। আমার একটা ছাত্র পিডিএফটা করে দিয়েছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি। চলো যাই হোক, এবার শূন্যস্থানগুলো দেখছি কি আছে। বলেছে দুই ব্যক্তি কোনো ব্যবসায় এক্স টাকা ওয়াই টাকা যথাক্রমে জেড ডব্লিউ সময়ের জন্য বিনিয়োগ করে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তাই তো। তো আমরা এই যে অঙ্কটা দেখতে পাচ্ছি যে দুই ব্যক্তি কোনো ব্যবসায় এক্স টাকা, ঠিক আছে, এক্স টাকা যেটা আছে এটা কিন্তু জেড সময়ের জন্য, ঠিক আছে, আর ওয়াই টাকা যেটা আছে সেটা কিন্তু ডব্লু সময়ের জন্য, ঠিক আছে। দুটোকে মাল্টিপ্লাই করলে আর অনুপাতে ফেলে দিলে কিন্তু অঙ্কটা বেরিয়ে যায়, ঠিক আছে। তার মানে তোমরা জাস্ট লিখবে যে তাদের লভ্যাংশের অনুপাত হবে, ঠিক আছে। কি লিখবে? তোমরা লিখবে এক্স ইন্টু জেড ইজ টু ওয়াই ইন্টু ডব্লু, তাই তো। মানে কি এক্স জেড ইজ টু ওয়াই ডব্লু, এর অ্যান্সার এটা হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে। পরের অঙ্কটা বলেছে আমাদের রোমান 2 এর অঙ্ক।
এর 50%, বি এর 20%, সি এর কত? এর 50%। একটা জিনিস তোমাদের মাথায় রাখবে যে এর 50%, ঠিক আছে, তো এ গুণ 50/100, 50 গুণ 100 2 থাকছে, ঠিক আছে। বি এর 20% মানে কি বি গুণ 20/100 কত থাকছে? 5 থাকছে, 5 থাকছে। এবার বলেছে সি এর 25%, তো সি গুণ 25/100 করে দাও, 4 × 25 100 কত হয়? 4 থাকছে। অর্থাৎ আমরা এখানে নজর করে দেখতে পারছি অ্যান্সার কিন্তু 4 হবে। অ্যান্সার কত হবে? অ্যান্সার কিন্তু এখানে 4 হবে, কারণ এই 25কে তুমি 100 দিয়ে ভাগ করলে কত হবে? 100কে যদি 25 দিয়ে ভাগ করো কত হবে? 4 হবে না? দেখো ঠিক আছে, কি বলছি, এখানে যদি 100কে যদি 50 দিয়ে ভাগ করো কত হবে? 2 হবে। এই যে 2 আছে, 2 আছে। আবার 100কে যদি 20 দিয়ে ভাগ করো, 20 দিয়ে ভাগ করো কত হবে? 5 হবে। 5 আছে, এই যে 5 আছে। তাহলে 100কে যদি তুমি 25 দিয়ে ভাগ করো কত হবে? 4 হবে। অর্থাৎ আমরা যদি বলি 25% বলেছে, সেজন্য তো অ্যান্সার কত হবে? 4 হবে। ওকে, যাই হোক, পরের অঙ্কটা। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 1.5, 2 এবং 2.5, বৃহত্তম কোণটির মান কত হবে? একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 1.5, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যতক্ষণ 1.5, 2 আছে, বলেছে 2.5, এখানে বলেছে 3টি বাহুর দৈর্ঘ্য। একটা ত্রিভুজ আঁকলাম, মনে করো প্রথমেরটা আমি 1.5 করলাম, ঠিক আছে, তারপরটা করলাম 2 করলাম, 2, ঠিক আছে, 2.5 এবং তার সঙ্গে একটা 2.5, একটা 2 দিলাম, একটা 2.5 দিলাম। না, বৃহত্তম কোণটির মান কত হবে? বৃহত্তম কোণটির মান 90 ডিগ্রি হবে। যদি আমি এটা মনে করো 1.5 দিলাম, যদিও বড় হয়ে গেছে, এটা ছোটো হওয়া উচিত, এটা 1.5, এটা 2.5, এটা 2 ধরলাম। তো যদি কোণটা হয় এটা এ বি সি, তো এই যে কোণটা যদি বৃহত্তম, যদি কোণটা এটা সবসময় জন্য এ কোণটা সবসময় জন্য কিন্তু বৃহত্তম হিসেবে 90 ডিগ্রি হয়। ঠিক আছে, কী বললাম বুঝতে পারছো? অর্থাৎ এর অ্যান্সার হবে 90 ডিগ্রি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আমাদের 4 অঙ্ক, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রের ড্যাশ ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা তোমরা জানো, বৃত্তের কেন্দ্র সবসময়ের জন্য 57/3/11 এই কোণটা উৎপন্ন করে, যেটা বইতে আছে, ঠিক আছে, তোমরা জানো এগুলো। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন কত হবে? গোলকের ব্যাসার্ধ আমরা কি জানি যে গোলকের আয়তন ফর্মুলা কি আছে? 4/3πr3 ঘন একক, এটা কিন্তু গোলকের আয়তন। তারপর যদি ব্যাসার্ধ বলেছে দ্বিগুণ যদি করি, এটা প্রথমে v1 দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে, v1 দ্বারা প্রকাশ করছি। আমি এবার দ্বিতীয় যে আয়তনটা বের করবো 4/3π, আর এর মান কি আছে? আর এর মান 2r3, তার মানে কি থাকছে? 4/3π গুণ 8r3, তাই তো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে আয়তনটা ছিল, তোমরা লিখে নেবে, প্রথম যে আয়তনটা ছিল, এক সেকেন্ড একটা মুছে দিই, প্রথম যে আয়তনটা ছিল সেটা কিন্তু 4/3πr3 ছিল, সেটা তোমরা দেখেছো। এবং দ্বিতীয় যে আয়তনটা ছিল সেটা v2 দ্বারা প্রকাশ করছি, 4/3π8r3 থাকছে, এটা দেখলাম আমরা, জায়গাটা হচ্ছিল না। তা জাস্ট আমরা এখানে কী করতে পারি? 4/3πr3 গুণ 8, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে v1 থেকে কিন্তু 8 গুণ বেশি, অর্থাৎ অ্যান্সার কী হবে? 8 হবে। ওকে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 8 গুণ হবে। 5 অঙ্ক। আর একটা অঙ্ক বলেছে যে x1 x2, মনে করো x1 x2 x3 এরকম করে 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 কত যাবে? x100 যাবে। তো x100 তো এরকম তো যাওয়াটা মুশকিল নয়, তো এর মিডিল পজিশনের
মধ্যমাটা কত হবে। তো সবাই জানে যে যদি মিডিল পজিশন নিশ্চয়ই 50 আর 51 থাকবে, লাস্টে যে দুটো সংখ্যা হবে, বাকি সবগুলো কেটে গিয়ে যেমন x1 x2 ঠিক আছে, এরকম শুরু করে x99 x100 ঠিক আছে, এরকম যদি এরকম যদি কাটিং করি লাস্টে যে মিডিল যে পজিশনটা থাকবে সেটা থাকবে হচ্ছে x50 আর থাকবে x51। এই দুটো সংখ্যা কিন্তু কাটবে না, x51 এই দুটো সংখ্যা কিন্তু কাটবে না। তাহলে এর মধ্যমাটা বের করতে গেলে কী হবে, x50 যোগ x51/2 ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটা হবে বাই কী হবে, বাই 2 হবে। যাই হোক ঠিকঠাক আছে, চলো এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এবার আমরা একটু সত্য মিথ্যাটা দেখছি কী আছে একটু দেখে নিই। সত্য মিথ্যা বলছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। চলো একটু দেখি সত্য না মিথ্যা। বলেছে বার্ষিক 10% হার, আর এর মান কিন্তু 10% বলেছে, পি এর মান বলেছে 100 বলেছে, এবং এন বলেছে কিন্তু 1 বছর বলেছে। তো একবার চক্রবৃদ্ধি সুদে বের করবে, একটা সরল সুদে বের করবে, ঠিক আছে। 1 বছরের ক্ষেত্রে পার্থক্য সবসময় জন্য সমানই হয়, চেক করে দেখছি সমান হয় না, বেশি হয়, হবে কি হবে না। তো আমাদের ফর্মুলা কী আছে, PTR/100, PTR/100। পি এর মান কত আছে, পি এর মান 100 বলেছে, টি এর মান 1 বছর বলেছে, আর এর মান 10% বলেছে, আর নিচে 100। তো 100 কেটে দিলে কত থাকছে, 10 টাকা 10 টাকা থাকছে, অর্থাৎ সরল সুদ, এটা কিন্তু সরল সুদ বের করেছি। সরল সুদ আমরা দেখতে পাচ্ছি 10 টাকা বেরোচ্ছে, ঠিক আছে। এবার যদি আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করি, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি আছে, P1 + R/100 ব্র্যাকেট ক্লোজ n। পি এর মান বলেছে 100 বলেছে, 1 + আর এর মান বলছে 10%, 10/100, আর এন এর তো মান কোনো কিছু নেই, 1 বছর আছে, 0 কাটলাম, কত থাকছে 110 গুণ এটা কত থাকবে, 11/, কত থাকবে 11/10 থাকবে, তাই তো 11/10 থাকবে। তার মানে আমি যদি কাটিং করি, তার মানে উপরে কী থাকছে, উপরে থাকছে চলো 100, আর নিচে উপরে এখানে থাকছে 11/10। কাটিং করলে কত হবে, 0 কেটে গেলে কত থাকবে, 110 টাকা থাকবে, 110 টাকা থাকবে, তাই তো। $110 থাকবে। তার মানে আমরা আর একবার দেখছি যে চক্রবৃদ্ধি ফর্মুলাটা দেখছি, পি আছে 1 + R/100 ব্র্যাকেট ক্লোজ n। তো পি এর মান 100, 1 + আর এর মান 10, 10/100 n, 0 কেটে দিলাম, তার মানে কি থাকছে 100 গুণ 11/10, 0 কেটে 110 থাকছে, কত থাকছে আমরা দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি সুদ কিন্তু 110 থাকছে, তাই তো। তো যাই হোক, কিন্তু এটা কিন্তু মিথ্যা আছে, দেখতেই পারছো পার্থক্য 1 টাকার কোনো 1 টাকা তো হচ্ছেই না। আমাদের পরের অঙ্কটা বলেছে খুবই ইজি অঙ্ক, বলেছে এ প্রফেশনাল সি আর যখন বি ধ্রুবক ঠিক আছে, আর এ প্রফেশনাল 1/b যখন সি ধ্রুবক, এটা বি ধ্রুবক আছে, এটা সি ধ্রুবক আছে, ঠিক আছে, এটা কি আছে, সি ধ্রুবক বলেছে, তাই তো। তাহলে এ প্রফেশনাল C/B, হ্যাঁ অঙ্ক ঠিক আছে, ট্রু আছে, সত্য আছে। প্রথমেরটা মিথ্যা, তারপরটা সত্য। পরের অঙ্কটা ABCD বৃত্তস্থ সামুদ্রিকের AC হলো বৃত্তটির ব্যাস। ABCD বৃত্তস্থ সামান্তরিক, একটা সামান্তরিক অঙ্কন করি, ঠিক আছে, একটা সামান্তরিক, যদিও পারছি না আঁকতে, সামান্তরিক অঙ্কন করছি, এবং এর ভিতরে একটা বৃত্তস্থ একটা বৃত্ত অঙ্কন করব, ঠিক আছে, একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন যদি করি তাহলে
এ বি সি ডি, তাই তো। এখানে বলেছে এসি হলো বৃত্তের ব্যাস, এসি হলো বৃত্তের ব্যাস, হ্যাঁ ঠিক আছে, এসি বৃত্তের ব্যাস ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটাও সত্য। পরের অঙ্কটা কি বলেছে, সাইন থিটা সমান সমান 1/3, তাহলে 2 cot স্কোয়ার প্লাস 2 সমান সমান 18 হবে। সাইন থিটা সমান সমান 1/3। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাইন মানেটা কি। সাইন মানে যদি আমি ত্রিভুজটা অঙ্কন করি, এটা এ, এটা বি, এটা সি করি, তার মানে কি সাইন মানে বলতে বোঝানো লম্ব বাই অতিভুজ, মানে 1/3। তার মানে আমাদের ভূমির মানটা বের করতে হবে, তো ভূমি মানে কি বিসি সমান সমান কী হবে, তোমার 3 স্কোয়ার লম্ব বাই অতিভুজ বলেছে, তাই তো, 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো দেখতেই পাচ্ছ সাইন সমান সমান 1/3, 2 cot স্কোয়ার থিটা প্লাস 2 সমান সমান 18। তো যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কিন্তু আমরা দেখতে পারছি, তো আমরা যেটা নজর করে দেখতে পারছি যে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমির মানটা যদি বের করি, এটা আমি এটা আঁকলাম, এটা এ, এটা বি, এটা সি। সাইন মানে বলতে বোঝানো হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব ছিল 1, অতিভুজ ছিল 3, তাই তো। তার মানে ভূমির মানটা বের করতে গেলে কী হবে, যে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাই তো। তার মানে গেছে 9 - 1 কী হবে, 9 - 1 সমান সমান কত হবে, √8 হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজের এটা 1, এটা 3, এটা √8, তাই তো, এটা আমরা পাচ্ছি। আবার এই দিকে যেটা নজর করে দেখতে পাচ্ছি যে আমরা একটা জিনিস লম্ব 1, ঠিক আছে, আর ভূমি হচ্ছিল √8, আর অতিভুজ হচ্ছিল 3, তাই তো। এবার বলেছে 2 cot স্কোয়ার থিটা প্লাস 2, আচ্ছা 2 cot মানে কি, cot মানে বলতে বোঝানো হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছিল 3, ভূমি হচ্ছিল √8, ঠিক আছে, ভূমি হচ্ছিল √8, আর আমাদের ভূমি বাই কট মানে কি, কট মানে বলতে বোঝানো হচ্ছে ভূমি বাই লম্ব কোনটা, লম্ব 1 এর হোল স্কোয়ার প্লাস 2, তার মানে কি 2 গুণ 8 হোল 8, √8 কেটে গেলে 8 প্লাস 2, তার মানে কি আছে 16 প্লাস 2। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 16 প্লাস 2 সমান সমান 18। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু সত্য। পরের অঙ্ক, একই ভূমি একই উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কু, 1 সেকেন্ড, হ্যাঁ, লম্ববৃত্তাকার শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের আয়তন অনুপাত 1:3। একই ভূমি একই উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কু ও চোঙ। আচ্ছা শঙ্কুর ফর্মুলা কী আছে, শঙ্কু হচ্ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর চোঙ কী আছে পাই আর স্কোয়ার এইচ। তো আমি পাই আর স্কোয়ারটা আউট করে দিলাম, 1/3 × 1 যদি হয় তার মানে কী থাকছে, তার মানে এখানে কী থাকছে, এখানে থাকছে যে 1/3 গুণ 3 = 1 গুণ 3, 3 কেটে গেল 1:3,
1:3, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু 1:3, অর্থাৎ সত্য আছে। পরের অঙ্কটা, শুধুমাত্র বৃহত্তম সূচক কর্মযৌগিক পরিসংখ্যার বক্ররেখাকে ওজাইভ বলে। বক্ররেখাকে ওজাইভ বলে, এটা কিন্তু মিথ্যা আছে। কি আছে? এটা কিন্তু মিথ্যা আছে, ফলস আছে, এটা হবে না। এটাও মিথ্যা আছে, অর্থাৎ 5, 4, 3, 2 এই 4টে কিন্তু ট্রু আছে, এবং তার সঙ্গে কিন্তু 1-এরটা এবং 6-এরটা কী আছে? ফলস আছে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি কোনো অঙ্কের সমস্যা হয় থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। আশা করি তোমাদের আমি আরও হেল্প করার অনেকটা চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য।